রাশেদ ঢাকার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। প্রতিদিন সকাল ৯টায় খিলগাঁও থেকে কারওয়ান বাজার যাওয়া, অফিসের চেনা ফাইলপত্র ঘাটাঘাটি, আর রাত ৮টা-৯টায় অফিস শেষ করে জ্যাম ঠেলে মিরপুরের বাসায় ফেরা। এই হলো তার জীবন। তার এই একঘেয়ে ক্লান্তিকর মধ্যবিত্ত জীবনের মধ্যেই হঠাৎ একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। সবকিছু শুরু হলো একটা সাধারণ মঙ্গলবার থেকে। সেদিন রাতে জ্যাম ঠেলে বাসায় ফিরে রাশেদ বেল টিপল। তার স্ত্রী তানিয়া দরজা খুলে দিল। রাশেদ ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসলো, কিন্তু খেতে বসে তার কেন যেন মনে হলো ঘরটা তার চেনা, অথচ কোথাও একটা বড় খটকা আছে। দেওয়ালের প্লাস্টিকের ঘড়িটা যেখানটায় থাকার কথা তার থেকে ঠিক 2 ইঞ্চি ডান পাশে সরানো। ড্রয়িং রুমের সোফাটা একটু অন্য কোণে ঘোরানো। রাশেদ তানিয়াকে জিজ্ঞেস করলো, তুমি কি ঘরের আসবাবপত্র সরিয়েছো? তানিয়া অবাক হয়ে বলল, না তো, যেমন ছিল তেমনই আছে। রাশেদ ভাবলো অফিসের কাজের চাপে হয়তো তার মাথা ঘাটছে, তাই সে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু পরের দিন থেকে জিনিসটা আরো বাস্তবসম্মত এবং ভয়ঙ্কর রূপ নিল। এটা কোনো ভূত নয় যা রাতে ভয় দেখায়, এটা একটা অদৃশ্য প্রতিস্থাপন। অফিস থেকে ফেরার পথে প্রতিদিন যে মোড়ের দোকানদারটার সাথে রাশেদ কথা বলে, সেদিন সে দোকানে গিয়ে দাঁড়াতেই লোকটা তার দিকে এমন ভাবে তাকালো যেন রাশেদকে সে জীবনে প্রথম দেখছে। রাশেদ চেনা সুরে বলল, মামু, একটা সিগারেট দাও। লোকটা যান্ত্রিক ভাবে দিল, কিন্তু তার চোখে যেন কোনো অনুভূতি নেই, কোনো চাউনি বা মনি ছিল না, একদম ধূসর নিষ্প্রাণ। রাশেদ বাসায় ফেরার পর খেয়াল করলো তানিয়া রান্না করছে, তার সাথে কথাও বলছে, কিন্তু তানিয়ার গলার আওয়াজটা যেন একটু বেশি নিচু, একটু বেশি যান্ত্রিক। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তানিয়া যখন হাঁটছিল তার পায়ের কোনো শব্দ হচ্ছিল না, এমনকি ঘরের ফ্যানটাও ফুল স্পিডে ঘুরছিল, কিন্তু কোনো বাতাস লাগছিল না রাশেদের গায়ে। রাশেদ বুঝতে পারলো কোনো একটা অদৃশ্য শক্তি তাকে তার আসল জীবন থেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। সে তার নিজের চেনা জগতেই আছে, কিন্তু আশেপাশের মানুষ আর পরিবেশগুলো বদলে গেছে। আসল মানুষগুলোকে সরিয়ে সেখানে নিখুঁত কিছু অবয়ব বসিয়ে দেওয়া হয়েছে, যা দেখতে এক, কিন্তু ভেতরে কোনো প্রাণ নেই। এরা মানুষের মানসিক ক্লান্তি আর ভয় খেয়ে বেঁচে থাকে। আপনি যত বেশি ভয় পাবেন, এরা তত বেশি আপনার জীবনকে গ্রাস করবে। একদিন রাতে রাশেদ তানিয়ার পাশে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল এক তীব্র হাড় কাঁপানো ঠান্ডায়। সে দেখল তানিয়া বিছানায় সোজা হয়ে বসে আছে, দেয়ালের দিকে তাকিয়ে। রাশেদ ফিসফিস করে ডাকলো, তানিয়া, কি হয়েছে? তানিয়া আস্তে আস্তে মাথাটা ঘোরালো। অন্ধকারের মধ্যেও রাশেদ দেখতে পেল তানিয়ার মুখে কোনো চোখ, নাক বা মুখ নেই, একদম মসৃণ একটা চামড়ার অবয়ব। কিন্তু তার গলা দিয়ে একটা যান্ত্রিক আওয়াজ বের হলো, তুমি ধরে ফেলেছ রাশেদ, তুমি বড্ড তাড়াতাড়ি ধরে ফেললে। রাশেদ চিৎকার দিয়ে বিছানা থেকে বের হয়ে গেল। সে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় চলে এলো, কিন্তু রাস্তায় এসে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। পুরো ঢাকা শহর নিস্তব্ধ, কোনো গাড়ির হর্ন নেই, কোনো রিক্সার টুংটাং নেই। ল্যাম্পপোস্টের আলোতে সে দেখলো রাস্তার যে ২-৪ জন মানুষ হেঁটে বেড়াচ্ছে, তাদের কারো কোনো মুখ নেই, সবাই প্লাস্টিকের পুতুলের মতো অবয়বহীন। রাশেদ যখন নিজের হাতটার দিকে তাকালো, দেখলো আয়না ছাড়াই সে বুঝতে পারছে তার নিজের হাতের চামড়াও আস্তে আস্তে মসৃণ হয়ে যাচ্ছে, আঙুলের রেখাগুলো মুছে যাচ্ছে। সে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার মানেই হলো এই অবয়বগুলোর কাছে আত্মসমর্পণ করা। সে সিদ্ধান্ত নিল সে এদের তৈরি করা এই যান্ত্রিক নিয়ম আর মেনে চলবে না। সে পাল্টা আঘাত করবে, পাল্টা আঘাত। পরদিন সকালে রাশেদ যখন কারওয়ান বাজারে জ্যাম ঠেলে অফিসে গেল, পরিবেশটা ছিল একদম চেনা। এসির মৃদু আওয়াজ, কিবোর্ডের খটখট শব্দ,
কিন্তু তার পাশের ডেস্কে বসা কলিগ শুভ যখন যান্ত্রিকভাবে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, ভাই সাইনটা করে দেন। রাশেদ শুভর চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো মনি নেই, একদম ধূসর। রাশেদ এবার ফাইলটা না নিয়ে হুট করে শুভর হাতটা চেপে ধরল। বাস্তব জীবনের একটা তীব্র অনুভূতি। হাতটা বরফের মতো ঠান্ডা, কোনো নারীর স্পন্দন নেই। রাশেদ ভয় পাওয়ার বদলে ডেস্কে জোরে একটা থাপ্পড় মারল। অফিসের চেনা কর্পোরেট গাম্ভীর্য ভেঙে সে চিৎকার করে হেসে উঠে বলল, আজ আমি কোনো কাজ করব না শুভ, চল অফিসের ছাদে গিয়ে চা খাই। সাথে সাথে পুরো ফ্লোর স্তব্ধ হয়ে গেল। কিবোর্ডের শব্দ বন্ধ। প্রজেক্টরের আলোটা রাশেদের মুখের ওপর এসে স্থির হলো। রাশেদ লক্ষ্য করলো অফিসের ছকের বাইরে গিয়ে সাধারণ মানুষের মতন আচরণ করতেই এই ছায়া জগতের নিখুঁত সিস্টেমে একটা বড় বাগ বা ত্রুটি দেখা দিয়েছে। সবার মসৃণ মুখগুলো কাচের মতো চরচর করে ফাটতে শুরু করলো। সে আর এক মুহূর্ত নষ্ট না করে লিফটের পরোয়া না করে সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে নামলো। তার মনে পড়ে গেল এই পুরো বিভীষিকা শুরু হয়েছিল ঘরের দেওয়াল ঘড়িটা 2 ইঞ্চি ডান পাশে সরে যাওয়ার পর থেকে। এই ঘড়িটাই এই ছায়া জগতের নোঙর। মিরপুরের গলিতে রাশেদ যখন পৌঁছালো তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে, কিন্তু বাতাসে কোনো চেনা গন্ধ নেই। না আছে মোড়ের মামার চটপটির গন্ধ, না আছে ধুলোবালির ওড়াউড়ি। পুরো গলিটা যেন একটা 3D মডেলের মতো নিথুর। সে 4 তলা সিঁড়ি ভেঙে উপরে উঠে পকেট থেকে চাবি বের করলো। হাত কাঁপছিল, চাবিটা লকে ঢুকছিল না। পেছন থেকে করিডোরের টিউব লাইটটা দপদপ করে নিভে গেল। একটা চেনা খসখসে পায়ের আওয়াজ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। কোনো মতে দরজা খুলে সে ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমে তানিয়া দাঁড়িয়ে আছে, তার পরনে সেই চেনা নীল শাড়িটা যেটা রাশেদ গত ঈদে কিনে দিয়েছিল। কিন্তু শাড়ির ওপরের অংশটা ফাঁকা, কোনো মুখ নেই। তানিয়া যান্ত্রিক গলায় বলল, এসে গেছো? হাত মুখ ধুয়ে নাও। তার হাত দুটো লম্বায় প্রায় মেঝে ছুঁই ছুঁই করছে। সে রাশেদকে আটকানোর জন্য এগিয়ে এলো। রাশেদ তানিয়ার দিকে না তাকিয়ে সমস্ত শরীর দিয়ে ড্রয়িং রুমের সেই প্লাস্টিকের দেওয়াল ঘড়িটার দিকে ঝাঁপিয়ে পড়ল। সে ঘড়িটা দেওয়াল থেকে টেনে নামালো। ঘড়ির পেছনের ব্যাটারিটা হাত দিয়ে ছিঁড়ে ফেললো এবং সজোরে মেঝেতে আছাড় দিল। প্লাস্টিক আর কাঁচ ভাঙার একটা তীব্র বাস্তব শব্দ হলো। ঘড়ির ভেতরের স্প্রিংটা ছিটকে এসে রাশেদের গালে লাগলো। সেখান থেকে তরতাজা লাল রক্ত গড়িয়ে পড়ল। এই প্রথম রাশেদ ব্যথা অনুভব করলো, বাস্তব ব্যথা। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের সমস্ত আলো নিভে গেল। একটা তীব্র ভ্যাকিউমের মতো বাতাস রাশেদকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। চারপাশে সেই মুখহীন অবয়বগুলো বিকট একটা যান্ত্রিক আর্তনাদ করে বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো। রাশেদ চোখ বন্ধ করে ফেললো। এই কি হলো? এত ঘামছো কেন? ওঠো, 9টা বাজতে চললো, অফিসে লেট হয়ে যাবে। তানিয়ার চেনা একটু চড়া গলার আওয়াজে রাশেদের চোখ খুলল। সে ধরফর করে উঠল। ফ্যানের বাতাসে তার গায়ের ঘাম শুকোচ্ছে। রান্নাঘর থেকে পেঁয়াজ ভাজার আর চায়ের সুঘ্রাণ আসছে। একদম খাঁটি বাস্তব জীবনের সকাল। সে তানিয়ার দিকে তাকালো। তানিয়ার মুখে কপালের টিপটা একটু বাঁকা হয়ে আছে, চোখে সেই চেনা চাউনি। রাশেদ তানিয়ার হাতটা ধরল। হাতটা একদম গরম, নরম এবং জীবন্ত। রাশেদ ড্রয়িং রুমে ছুটে গেল। দেখলো সোফা টেবিল সব একদম ঠিকঠাক জায়গায়, ধুলোবলি মাখানো অবস্থায় আছে। দেয়াল ঘড়িটাও তার নির্দিষ্ট স্থানে টিকটক করে চলছে। রাশেদ ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের মুখটা দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু বেসিনে মুখ ধোয়ার সময় সে থমকে গেল। তার ডান গালে একটা ছোট কাটার দাগ, যেখান থেকে হালকা রক্ত শুকিয়ে চটা বেঁধে আছে, ঠিক যেমনটা ঘড়ি ভাঙার সময় হয়েছিল। তার মানে ওটা স্বপ্ন ছিল না। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে রাশেদ যখন দরজার কাছে জুতো পরছিল, তখন তানিয়া রান্নাঘর থেকে বলল,
ভালো কথা। আজ রাতে ফেরার সময় মিরপুর 10 নম্বর মোড় থেকে একটা ভালো পেরেক আর হাতুড়ি কিনে এনো তো। রাশেদ চমকে উঠে বলল, কেন? তানিয়া ড্রয়িং রুমের দেয়ালটার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, আরে আমাদের এই ঘড়িটা কেমন যেন রোজ একটু একটু করে ডান দিকে সরে যায়। আজ সকালেও দেখলাম আগের জায়গার চেয়ে ঠিক 2 ইঞ্চি ডান পাশে ঝুলে আছে। পেরেকটা আলগা হয়ে গেছে বোধহয়, নতুন করে ঠুকতে হবে। রাশেদের হাতটা জুতোর ফিতের উপরেই জমে গেল। সে ধীরে ধীরে দেয়ালের দিকে তাকালো। ঘড়িটা আসলেই 2 ইঞ্চি ডানে সরে গেছে, আর সেই পেরেকের গোড়া দিয়ে দেয়ালের প্লাস্টার চটে গিয়ে ভেতরের ইট দেখা যাচ্ছে। সেই ইটের ফাঁক থেকে যেন একটা কুচকুচে কালো ছায়ার মতো চিকন আঙ্গুল আলতো করে দেয়ালটা খামচে ধরে আছে। রাশেদ বুঝতে পারল সে মুক্ত হয়নি, ছায়া জগৎটা তাকে ছাড়েনি, বরং সেটা এখন তার এই আসল বাস্তবতার দেয়ালটাকে আস্তে আস্তে ভেঙে ভেতরে ঢুকে পড়ছে। আহ